নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, দিনটি ছিল আজকে চৈত্র মাসের লক্ষ্মী পুজো। খুব ভালো এবং পূর্ণ তিথি যাকে বলে, এবং খুব ভালো একটা দিন। সেই জন্য বাড়ির সকালের কাজকর্ম মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি খুব সকাল সকালে আজকে স্নান টান করে নিয়েছি, কারণ যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো হবে, বাড়ির কিছু কাজকর্মও আছে, সেজন্য স্নানটা আগে করে নিয়েছি। এখন আমার কাছে আছে দুই মহারানী, অতসীর বোন আরশি এবং আমাদের অশ্মি রানী, দুজনে মিলে খেলা করছে এবং আমি কিভাবে স্কিন কেয়ার করছি ওরা দেখছে। ওরা দুজনেই যখন বাড়িতে থাকে একসাথে, আর আমি স্নান টান করে যখন আসি, এই যে মুখে আমি ক্রিম মাখি, যেটাই আর কি সামান্য টুকটাক করি, তো সেটাই আর কি ওরা অবাক হয়ে দেখে যে করছেটা কি। ওদের আর কি মনে অনেক প্রশ্ন যে এই সমস্ত কি, যদিও ওরা ক্রিম মাখে, ক্রিমটা ওরা ভালোভাবেই চেনে, তবুও একটু আর কি অবাক হয়ে তাকিয়ে থাকে। তো ওদের সাথেই গল্প করতে করতে আমার এই স্কিন কেয়ারটা হয়ে যাচ্ছে। অশ্মি এখন বাইরে খেলছে, এখন আমার কাছে এই মুহূর্তে রয়েছে আরশির অনেক প্রশ্ন অশ্মি রানীর মতনই। অশ্মিকে জলখাবার খাইয়ে দিয়ে ওকে আগে শান্ত করে তারপরেই স্নান করতে গিয়েছিলাম। তারপরে স্নান করে এসে ওদের সাথে একটুখানি খেলাধুলা করে ওদিকে একটুখানি টাইম দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকে একটু প্রথমে আর কি ভাতটা বসিয়ে নেব। তো তার জন্য চালটা আমি আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম, তো সেই চালটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি এখন ভাতটা বসিয়ে দেবো। এদিকে যখন ভাত বসানো হবে, যতক্ষণ আর কি হবে ততক্ষণ এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু লক্ষ্মী পুজো, তো সেহেতু লক্ষ্মী পুজোর যে বারটা করতে হয় সেটা আমার শাশুড়িমা করছেন বা করেছিলেন, তো সেই জন্য উনি এখন এই মুহূর্তে কোনো কিছুই খাবেন না যতক্ষণ না পূজা হচ্ছে। তো আমি এবং আমার শ্বশুরমশাই খেয়ে নেব। তো ভাতটা বসিয়ে দেওয়ার পর আমার শ্বশুরমশাইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি টুকটাক কিছু করতে না করতেই ওনার খাওয়া হয়ে গেছিলো, কারণ ওনার খাওয়া ভীষণ ফাস্ট, এত তাড়াতাড়ি খান, এই বসবেন এই উঠবেন। শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে যাবার পর এবারে আমি খেতে বসবো। তো তখন ভাবলাম যে মা তো এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খায়নি, তো সেই জন্য মাকে একটুখানি ছাতুর শরবত বানিয়ে দিই। ছাতু বাড়িতে আনাই থাকে অশ্মির জন্য, কারণ তোমাদেরকে যখন আমি অশ্মির ডেলি রুটিন শেয়ার করেছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে অশ্মি যদি সন্ধ্যের দিকে খুব খিদে পায়, তো সেরকম খিদে পেলে মাঝে মাঝে আমি অশ্মিকে ওই ছাতু গুড় মুড়ি বা ছাতু মুড়ি, ছাতু আলু সিদ্ধ মুড়ি এরকম করে ওকে খাওয়াই, যদি ওর খিদে পায়। তো সেই জন্য অশ্মির জন্য ছাতু বাড়িতে আনাই থাকে, অশ্মির বাবা এনে রেখে দিয়ে যায়। তো সেটা সেই ছাতুটা আর কি ছিল, তো সেই ছাতুটা দিয়ে আর কি একটুখানি শরবত বানিয়ে দিলাম। ওই ছাতু জাস্ট জলে গুলে আর সামান্য একটুখানি টেস্টের জন্য একটু নুন আর কি দিয়েছিলাম, লবণ একটুখানি সল্ট আর কি একটুখানি গুলে, তো এইভাবে আর কি শরবতটা বানিয়েছিলাম। বাজারে যেভাবে ছাতুর শরবত পেঁয়াজ টেয়াজ এটা ওটা দিয়ে, তো সেভাবে না, একদম সিম্পল ওয়েতে। তবে এখানেতে এরা ছাতুর শরবত শুধুমাত্র নুন দিয়েই খায়, কিন্তু আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে বা আমি এভাবে খাই না, নুনের সাথে একটুখানি চিনি না দিলে আমি ঠিক খেতে পারি না, কিন্তু এখানেতে এরা এই সমস্ত করে খায় না। তবে আমি একভাবে ওনাকে ছাতুর শরবত দিতে গিয়েছিলাম, এটা নিয়েও আমি অনেক কথা শুনেছি। যে কথাটা আমি শুনেছি সেটা, বা যেটা কথাটা আমাকে বলা হয়েছে সেটা হলো যে তোমরা দেখলে যখন আমি ছাতুটা আর কি গ্লাসে ঢাললাম, তো ছাতু একদম প্রায় শেষের দিকেই ছিল, যতটুকু কৌটোর মধ্যে ছিল তো ততটুকু আর কি ওনার হয়ে যেত। এই দেখো, অশোক ষষ্ঠীও ছিল সেই দিন, তো এখানে আমার সেজো কাকিমা সেজো কাকি শাশুড়ি আমাকে তেল হলুদ দিয়ে যান, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, যে তেল হলুদ দিয়ে গেছিলো আমাকে। তারপরে এই যেহেতু আজকে লক্ষ্মী পুজো হবে, তো সগরি আসগরি এই সমস্ত কিছুর আর কি ব্যাপার আছে, আঁশটা খাওয়া চলবে না, ছোঁয়াছুঁয়ে চলবে না। আর এই জায়গাটাতে আমাদের রান্না বান্না করার পর এই জায়গাটাতে সমস্ত কিছু সবজি আর কি বানিয়ে রাখা হয়, তো সেই জন্য ভাবলাম যে পুরো জায়গাটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে দিই, উপরের যে তাকটা, এখানে তো কোনো সগরি আঁশ এই সমস্ত কিছু করব না, তাহলে আমার শাশুড়িমা খেতে পারবেন না। তো যাতে উনি আর কি সব কিছু খেতে পারেন, আমি যেটাই বানাবো তো উনি যাতে খেতে পারে, তো তার জন্যই এই ব্যবস্থা। আর নিচের যে তাকটা করলাম সেটাতে আর কি সগরি টগরি এটা ওটা থাকবে, যেটার সাথে আমার শাশুড়িমার কোনো কিছু টাচ থাকবে না, তাহলে উনি আর কি খেতে পারবেন না। তো সেই জন্য আর কি পুরো দুটো তাকে আর কি ভালো করে আর কি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ওপরের তাকটা আর কি একটু বেশি ভালো করে পরিষ্কার করেছিলাম। তো যেটা বলছিলাম, তোমরা যেটা দেখলে যে কৌটোটার মধ্যে ছাতু একদম প্রায় শেষের দিকেই ছিল, তো যতটুকু ছিল ততটুকুতে ওনার হয়ে যেত। সেই জন্য ভেবেছিলাম যে পরে নতুন প্যাকেটটা কাটবো, এখন যেটা আছে সেটাই করে নিই, কারণ ছোট বাচ্চা আমার সাথে, ওর তো মুডের উপর তাল মিলিয়ে আমাকে চলতে হয়। এখন এই সময় মুডটা ভালো আছে বলে কাজকর্ম করতে পারছি, মুডটা এক্ষুনি খারাপ হয়ে যাবে, আমার কাজ ছাড়বেই না। তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা ছোট বাচ্চা নেই, যারা এই সমস্ত কিছু কাজকর্ম করো তাদেরকে তো কিছু বলার নেই, তারা তো সবটাই জানো। তো
তারপর আমাকে সে কথাটা শুনতে হয়েছে যে আমি নাকি তলাকার কৌটোর ছাতু নিয়ে ওনাকে আর কি করে দিয়েছি, মানে ভালো ছাতু দিয়ে ওনাকে আমি ছাতু শরবত করে দিইনি। তো মানে আমি জানি না আমি কি কি বলছি বা কেনই বা বলছি, কারণ এই কথাগুলো বা কেনই বা বলা হয়। একটা ছাতুর প্যাকেট, তো সেখানে তলার জিনিস উপরের জিনিসগুলো কি কোনো কথা আছে? ছাতুর প্যাকেটের মধ্যে তাহলে তলার জিনিসটা যেটা ছিল কৌটোর মধ্যে, সেটা তো আমার শাশুড়িমাকে আমি শরবত না করে দিলে সেটা তো আমি আমার মেয়েকে খাওয়াতাম, তাহলে সেখানে কি কথা বলার ছিল? তো যাই হোক, ছাড়ো সে সমস্ত কিছু কথা। তো মানে ভালো করতে হলেও ঘরের বাড়ির বউদের আর কি দোষ হয়, আর খারাপ করতে গেলেও তো সেই দোষ তো হবেই, তো কিছু করার নেই। আবার ইদানিং আর কি আমি যেটা এখন শুনছি, তোমরা অনেকেই বলো কেন এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে বলা। সোশ্যাল মিডিয়াতে বলা এই কারণেই, কারণ এখানেতে যেমন তোমরা আছো যারা হয়তো আমাকে সেইভাবে পার্সোনালি চেনো না বা আমার লোকালিটির মধ্যে না, কিন্তু এমন অনেকেই আছেন যারা আমাকে পার্সোনালি চেনেন বা আমার এই ফ্যামিলিকে পার্সোনালি চেনেন। তো তাদের কাছে অনেক রকমভাবে অনেক কিছু পোট্রে করা হয়, আর তারা এখন এই আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখেন, সত্যি মিথ্যা বিচার করেন। তো যখন সত্যি মিথ্যা বিচার করা হয় এবং উল্টে তাদেরকে আর কি প্রশ্ন করা হয়, তখন সেটা তাদের খুব গায়ে লাগে। মানে সত্যি মিথ্যা সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়। তো ছাড়ো, এখানে দেখো আমার শ্বশুরমশাইকে বললাম যে আমি রান্নাবান্না করব, তো গাছ থেকে অনেক কাঁচা কলা মানে কাছে আর কি হয়েছে অনেক কাঁচা কলা, তো সেজন্য বললাম যে পেড়ে দিতে, একটু তাড়াতাড়ি পেড়ে দিতে বলেছিলাম, যে জলখাবারটা খাইয়ে নেওয়ার পর যে একটু পেড়ে দিও, তাহলে আমি একটু তাড়াতাড়ি করে আর কি রান্নাটা বসিয়ে দেবো, কারণ অশ্মি এখন এই মুহূর্তে খেলছে। তো সেই জন্য আমার শ্বশুরমশাই আর কি কাঁচা কলাগুলো পেড়ে দেয়। আমি এখন আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করছিলাম যে কটা কাঁচকলা দিয়ে রান্না করব। তো উনি আমাকে যটা কাঁচকলা দিয়ে রান্না করতে বললেন, তো তটা কাঁচকলা আর কি আমি কেটে নিলাম। আজ থেকে ঠিক কিছু বছর আগে যখন করোনা মানে তার ভীষণ রকমভাবে প্রভাব ফেলেছিল চারিদিকে, আর সবাইকে ডিউটি করতেই হচ্ছিল, বিশেষ করে তোমাদের দাদাভাই যে প্রফেশনে আছে সেই প্রফেশনে তাদের করোনাই হোক আর যাই হোক, তাদের কোনো ছুটি নেই, তাদেরকে আরও বেশি বেশি করে ডিউটি করতে হচ্ছিল। এবং যে যে জায়গাগুলো বেশি করে করোনা প্রবণ এলাকা হয়ে উঠেছিল, সেই সমস্ত জায়গাগুলোতেই বেশি করে ডিউটি পড়ছিল। সেই দিনগুলো মানে কি বলবো কিভাবে কেটেছে। তোমাদের দাদাভাইও অসুস্থ হয়ে পড়েছিল, কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল, বাড়ি থেকে বেরোচ্ছিল না। তোমাদের দাদাভাই প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, মানে জ্বর, গলা ব্যথা, যত রকমভাবে সিমটমস হয় সমস্ত রকমভাবে সিমটমসগুলো দেখা দিচ্ছিল। তোমাদের দাদাভাইকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ডাক্তার দেখিয়ে সারা রাত ধরে ওরা আমি সেবা করলাম। তারপরের দিন সকালবেলায় অশ্মির বাবার ডিউটি ছিল, তাকে বেরিয়ে যেতে হলো ডিউটির উদ্দেশ্যে। কিন্তু সে যখন সকালবেলায় উঠে আমাকে দেখে, মানে সকালবেলায় সারা রাত ধরে ওর সেবা শুশ্রূষা করার পর সকালেও শরীরটা একটুখানি বেটার, ও একটু বেটার ফিল করছিল। তারপরে সকাল থেকে আর কি আমার এত পরিমাণে শরীর খারাপ আরম্ভ হয়, সেই একই সিমটমস এবং একই লক্ষণ সমস্ত কিছু, মানে আমার জ্বর, গলা ব্যথা সমস্ত কিছু ভোর রাত থেকে শুরু হয়। তোমাদের দাদাভাই সকাল 7টার ট্রেনে, মানে সকাল 7টার ট্রেনে আর কি, পৌষ মাসে সকাল 7টা মানে তো বুঝতেই পারছো খুবই সকাল। তো সেই সকাল 7টার ট্রেনে কলকাতা যাবে, তাহলে তাকে বাড়ি থেকে 6:30 এরকম সময়তে বেরোতে হয়। তখন অতটা ভোরের আলো ফোটে না, একদম সকাল ভোরবেলা বলতে পারো। তোমাদের দাদাভাই আমাকে বলে যে তাহলে চলো, তোমাকে আমি বাবার বাড়িতে একটা টোটো বলে দিচ্ছি, বাবার বাড়ি তুমি চলে যাও, আর নাহলে কাউকে আসতে বলো, যেন এসে তোমার আর কি তোমাকে আর কি দেখে যায় বা তোমার কাছে থাকে। তো আমার তখন কি মনে হয়েছিল আমি জানি না, মাথায় কি ভূত চেপেছিল। আমি বলেছিলাম যে না ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, এই তো ভোর রাত থেকে শুরু হয়েছে, প্যারাসিটামল খাবো, এটা ওটা সমস্ত মেডিসিনই তো বাড়িতে রয়েছে, কোনো অসুবিধা নেই। তো সেই রকম করে আর কি আমি তোমাদের দাদাভাইকে আশ্বস্ত করি। তো তোমাদের দাদাভাই চলে যায় কলকাতা ডিউটিতে। তারপর সকাল 7টার সময় তোমাদের দাদাভাই, আমার মনে আছে এখনও, যে সকাল 7টার সময় ট্রেনটা যায়, আমি বাড়ি থেকে আর কি ওই ট্রেনের হর্ন শুনতে পাই, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল। তো তারপর আমাকে মানে আমার শরীর ভোর রাত থেকে যখন আর কি আরম্ভ হয়, তখন অতটা শরীরটা অসুস্থ ছিল না, মানে অতটা আমি অসুস্থ ফিল করছিলাম না। যদি খুব বিশাল অসুস্থ তখন ফিল করতাম, তাহলে তো আমি বাবার বাড়ি চলে যেতাম বা কাউকে আর কি আসতে বলতাম, কিন্তু তখন অতটা হচ্ছিল না। কিন্তু তারপর যত ঘড়ির কাঁটা এগোতে রইলো, আমার শরীর খারাপ ততই বাড়তে রইলো। আমার মনে আছে আমি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ছাদে উঠেছিলাম, কারণ আমাকে এত পরিমাণে শীত করছিল আর আমি ঘরের মধ্যে থাকতে পারছিলাম না। আমার এত ব্যথা, গলায়, গায়ে, হাতে পায়ে এত ব্যথা যে আমি জাস্ট কাঁদছিলাম।
ছাদে একটা শতরঞ্জি বা মাদুর, আমার এখন এই মুহূর্তে মনে নেই, কিছু একটা পেতে শুয়েছিলাম। সেই যে আমি শুয়েছিলাম, তো তারপর আমি জানি না, আমার মনে হচ্ছিল যে আমার গায়ে টন টন জিনিসপত্র চাপানো আছে, আমার হাত পা এত ভারী হয়ে যায়। শুধুমাত্র আমার শরীরের মধ্যে শুধু সেন্সটুকু কাজ করছিল যে হ্যাঁ আমি বেঁচে আছি। চোখ টোক হয়তো তাকাচ্ছি, কখনো তাকাচ্ছি না, একটা হাত পা যে আমি নড়াবো সেই ক্ষমতাটাও আমার থাকেনি। তো তখন আমি ছাদে, তোমাদের দাদাভাই কলকাতা পৌঁছায় 11টা সাড়ে 11টার দিকে। তো আমাকে সেবারে একটু সময় পাইনি বলে 12টা সাড়ে 12টার দিকে ফোন করে। 12টা সাড়ে 12টা না, আমাকে ফোন করে তখন 1:30 2টো এরকম মতো বাজবে, দুপুরবেলা একদম। আমাকে ফোন করে বলে যে তুমি কেমন আছো। মানে ফোনটাকে যে আমি কীরকমভাবে রিসিভ করেছি সে আমিই জানি। তো কোনো রকমে ফোনটা আমি রিসিভ করি, আর আমার এতটাই শরীর খারাপ লাগছিলো যে আমি ফোনটা নিয়ে কাউকে ফোন করে বলবো যে আমার এতটা শরীর খারাপ, সেই ক্ষমতাটুকুও আমার থাকেনি। আমার মনে হচ্ছিলো যেন আমি মরে যাব। মানে আমার এমনই অবস্থা, এতই কষ্ট হচ্ছিলো, কোনো কিছু করতে পারছি না, শুধুমাত্র জাস্ট সেন্সটা রয়েছে। তোমাদের দাদাভাই ফোন করে, ফোনটা বেজে ওঠে কানের কাছে, আমি কোনো রকমে ফোনটা রিসিভ করি। তোমাদের দাদাভাই ফোন করিয়ে মানে গলা শুনিয়ে বুঝতে পারে যে আমার গলা বেরোচ্ছে না, আমি কথা বলতে পারছি না, এমন অবস্থা। তোমাদের দাদাভাই তখনই বুঝতে পারে, তখন সঙ্গে সঙ্গে আমার বাবার বাড়িতে ফোন করে। ফোন করে বলে যে আপনাদের মধ্যে কেউ ইমিডিয়েটলি সুলতানপুর মানে আমার শ্বশুরবাড়িতে আসুন, মানে এখানে আসতে বলে আর কি। তো এসে আর কি সুমনাকে এসে দেখে যান, বা যদি খুব অসুবিধা বোঝেন নিয়ে চলে যান, সুমনার এই অবস্থা। তখন আমাদের বাড়িতেও কিন্তু পৌষ মাসের লক্ষ্মী পুজো হচ্ছে। তখন সেই সময়তে আমার কাকিমা সেই তখনই এক টোটো বুক করে এসে আর কি আমাকে টোটোয় করে এসে নিয়ে যায়। তো আমার কাকিমা আমার বাড়িতে এসে পৌঁছায় 3:30 নাগাদ, কারণ ওনাকে এতটা রাস্তা আসতে হবে। আর তাছাড়া যেহেতু আমাদের গ্রামের সাইডে বাড়ি, তো গ্রাম সাইডে তখন সেই সময় এতটা মানে এখন যেভাবে আর কি সবসময় টোটো অ্যাভেলেবেল আছে, কিন্তু সেই সময় অতটা টোটোর অ্যাভেলেবিলিটি অতটা থাকেনি। তো সেই সময় ফোন করা, টোটোকে বুক করা, বা কে কোথায় আছে সেগুলো খোঁজ নেওয়া, তারপর সেখান থেকে আসা। তো আবার বাড়িতে লক্ষ্মী পুজোও হচ্ছে, সেই জন্য হুট করে বেরিয়ে আসা, মানে সেই রকমভাবে অতটা সম্ভব হয়নি। তো মোটামুটি 3:30 থেকে 4:45 কি 4টে এরকম মধ্যে আর কি উনি আমার কাকিমার কি বাড়ি এসে পৌঁছায়, এখানে এসে পৌঁছায়। তো এখানে এসে আমি তখনও ছাদে শুয়ে, মানে আমি সেই সকাল 8টা থেকে 7:30 8টা থেকে উঠেছি তো ছাদে, সেই তখন থেকে কিন্তু আমি ছাদেই আছি। আমার কোনো ক্ষমতা নেই শরীরে যে ওখান থেকে আমি নেমে আসবো বা কাউকে ফোন করবো বা কাউকে ডাকবো। তখন সেই মুহূর্তে আমি বলছি না, আমার জাস্ট সেন্সটা কাজ করছিল। তো তখন আমি শুনতে পাচ্ছি সব নিচেতে লুচি ভাজা হচ্ছে, লুচি হচ্ছে, তরকারি হচ্ছে, এটা ওটা হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, হাসি ঠাট্টা হচ্ছে, এটা ওটা হচ্ছে। কিন্তু মানে আমার মনে হয় জানো তো মাঝে মাঝে যে বাড়িতে যদি একটা কুকুর বিড়ালও পোষা হয়, তাহলে সে যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা যদি দেখা না যায় তাকে, তাহলে তাকেও খোঁজ করা হয় যে কোথায় গেল এই পোষ্য প্রাণীটা, কুকুরটা বা বিড়ালটা কোথায় গেল, তাকে ডেকে খাওয়ানো বা তাকে বলা কী হলো, কোথায় খুঁজে নিয়ে আসে, এরকমগুলো আর কি করা হয়। একটা পোষ্য প্রাণীর উপরেও একটা মানুষের মায়া দেওয়া থাকে। কিন্তু এই বাড়ির বউদের উপরে যে সমস্ত অত্যাচারগুলো হয় বা যে সমস্ত মেন্টাল ট্রমার মধ্যে তাদেরকে রাখা হয়, আমি জানি না এই সমস্ত ফ্যামিলিগুলো তার ছেলেদের বিয়ে কেন দেয়। তো এই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, দয়া করে শুধরে যান। যদি এরকম মেন্টালিটি নিয়ে চলেন, ছেলের বিয়ে দেবেন না। কারণ এতে শুধুমাত্র আপনাদের তো কিছু যায় আসে না, আপনারা তো থাকবেন, মাখবেন, খাবেন, দাবেন, ঘুরে বেড়াবেন, এখান ওখানে এটা ওটা করে বেড়াবেন। কারণ আপনাদের জীবনের সমস্ত কিছু যে বড় বড় দায়িত্ব বা দায়ভার, সেগুলো সব কিছু উতরে গেছে। কিন্তু একটা ছোট্ট সংসার, সেটা আপনার নিজের ছেলের সংসার, সেটা এই জাস্ট শুরু হয়েছে, সেই সংসারটাকে নিজেদের হাতে করে এইভাবে ভেঙে দেবেন না। আর যদি ভাঙারই মনোপ্রবৃত্তি থেকে থাকে, তাহলে বিয়ের আগে থেকেই বলে দেওয়া উচিত আমরা বিয়ের পর এরকমভাবে আর কি চলবো, এরকম করবো, এরকম করবো। তাহলে বিয়ের আগে ভালো মানুষই সেই যে ভালো মানুষের মুখোশ ধারণ করে ছেলের বিয়ে দেওয়া উচিত নয়। আশা করি আমি কি বলছি, কি বলতে চাইছি, যাদের বোঝার তারা ঠিক বুঝে গেছে। একটা কথা আছে, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। বহুবার শুনেছি, বহুবার। আজকেও তার প্রচুর আমি এক্সাম্পল পাই। তো কি দরকার একটা পরের মেয়ের জীবন নষ্ট করা, কি দরকার একটা পরের মেয়েকে কীভাবে মেন্টালি ট্রমা দেওয়া, কোনো দরকার নেই। তো আমি জানি এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে বলা উচিত নয়, তোমরা অনেকেই অনেক কমেন্ট করো,
কিন্তু কি বলো তো, কিছু কিছু কথা থাকে সেগুলো বলতে হয়। আমি ভুল করেছি। আজকে আমার বিয়ের 5টা বছর হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত মুখ খুলিনি মানে হলো আমি কাউকে কোনো দিন কোনো কথা কোনোভাবে কোনো কিছু বলিনি, কোনো জায়গায় কোনো সমালোচনা করিনি, কারণ এটা আমার স্বভাবে নেই, আমার মনোপ্রবৃত্তিতে নেই, এইভাবে আমি বড় হইনি। কিন্তু আজ আমি বলতে বাধ্য করছেন ওনারা নিজেই বাধ্য করছেন, কারণ দিনের পর দিন আমিও তো একজন মানুষ, আমিও তো রক্ত মাংসের মানুষ। আজকে 5 বছর ধরে একটা মানুষ সমস্ত কিছু সহ্য করছে। এমন অনেক কথা আছে যে কথাগুলো আমি শুধুমাত্র আমি জানি আর তোমাদের দাদাভাই জানে, সে কথাগুলো আমার ফ্যামিলির লোকেরাও জানে না। প্রথম যখন আমাদের বাড়িতে সমস্ত কিছু শুরু হয়, আমাকে তোমাদের দাদাভাই বলেছিল এই কথাগুলো তোমাদের বাড়িতে বা তোমার ফ্যামিলিতে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি জানাইনি, শুধুমাত্র জানতো তোমাদের দাদাভাই এবং আমি। জানিয়েছিলেন নিজেরা ভালো সাজতে গিয়ে। কিন্তু সত্যি কি কখনো চাপা থাকে? আজকে আমার ভিডিওর মাধ্যমে অনেক মানুষ সত্য মিথ্যা বিচার করছে, অনেক মানুষ দেখছে কোনটা সত্যি কোনটা মিথ্যা, কি করি কি না করি সমস্তটাই দেখা হচ্ছে। কিন্তু এতদিন আমি কাউকে কিছু বলিনি, সেভাবে কোনো ভিডিও বানাইনি। তো সেটা দেখে ওনাদের সুযোগ আর কি হয়ে গিয়েছিলো যে যেহেতু আর কি ও তো কিছু বলছে না, তো সেহেতু একটা মিথ্যেভাবে সব কিছু রটানো যাক, মিথ্যেভাবে এমন মিথ্যে যে মিথ্যাগুলো শুনলে জাস্ট আমার মাথাটা ঘুরে যায়, যে এইরকমও মিথ্যা কথা বলা যায়, চোখে চোখ রেখে এইভাবেও মিথ্যা কথা বলা যায়। তো দিনের পর দিন আমি ভাবি যে এর থেকে আর নিকৃষ্টতম কি হতে পারে, কিন্তু ডে বাই ডে আমাকে আর কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে হ্যাঁ, এর থেকেও নিকৃষ্টতম হওয়া যায়, এর থেকেও নিচু মানসিকতার হওয়া যায়। উফ, ঠিক আছে চলো, আমার এখানেতে দেখো রান্নাবান্না প্রায় শেষের দিকে। আজকে আমি যে রান্নাটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে দেখা বলা হলো না, তোমরা হয়তো দেখে অনেকটাই বুঝে গেছো। এই রান্নাটা আমার মেয়েও খাবে। তোমরা আগের দিনে কমেন্ট করেছিলে যে তুমি কি রান্নাতে লঙ্কা ব্যবহার করো না? না, করি না। তার কারণ যেহেতু এই সবজিটা আমার মেয়েও খায়, তো আমার মেয়ে একদমই ঝাল খেতে এখন পারে না, যেহেতু খুবই ছোট। আমাদের ঝালের দরকার হলে আমরা কাঁচা লঙ্কা মেখে বা এমনি কামড়ে খেতে পারি, কিন্তু সেটা আমাদের কাছে একটা অপশান আছে, কিন্তু আমার মেয়ের কাছে তো সেই অপশান নেই, তো সেই জন্য করি না। তো আজকে কাঁচা কলা, আলু আর গাজর, বেগুন এই সমস্ত কিছু দিয়ে একটা ঝোল সবজি এটা বানাচ্ছি, যেটা আমার শাশুড়িমাও আর কি খেতে পারবেন। আর এরপরে আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা কুমড়োর তরকারি। তো আজকে আমার শ্বশুরমশাই আর কি কুমড়োটা নিয়ে এসেছিলেন, তো সেজন্য ভাবলাম যে আর কি কুমড়োর তরকারি বানিয়ে নিই, কারণ রাত্রেবেলায় তো লুচি হবে, তো লুচির সাথে কুমড়ো তরকারিটাও খাওয়া যাবে। তো সেই জন্য তো ওইদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়ে আমি এদিকে কুমড়োটা ভালো করে কেটে নিচ্ছি। কুমড়োর সাথে আলু আমার শাশুড়িমাকে আমি দেখালাম যে সবটা দেবো নাকি বা কতটা আলু দেবো না দেবো, তো ওনাকে দেখিয়ে করলাম। তো দেখিয়ে কেটে দিয়ে যেদিকে আমার কি ঝোলটা হচ্ছে, তো তারই পাশের ওভেনেতে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো সিম্পলি যেমনভাবে কুমড়োর তরকারি করে, তো সেইভাবেই আর কি কুমড়োর তরকারিটা করলাম। কুমড়োর তরকারি বসিয়ে জাস্ট ঢাকা দিয়েছি। আর যেহেতু কাঁচা কুমড়ো, তো অতটা আর কি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল লাগিয়ে না, গ্যাসটা সিমে দিয়ে রান্না করলে একদম সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর। আর এখানে তো এরকম তো গোটাই খায়, একদম তো নর্মালি ঘন্ট টাইপের তো খায় না সেই জন্য কোনো অসুবিধা নেই। আমার মেয়ে কাঁদতে তারপর আসে, তাকে স্নান করাতে হবে, তার এত গরম করছে তাকে স্নান করাতে হবে। সেজন্য আমি শাশুড়িমাকে বললাম যে এরপরে বাকিটা আর কি তুমি করে নিও। এদিকে তোমার ঝোলটা তো হয়েই গেছিলো, এটা নিয়ে কোনো কিছু করার নেই, শুধুমাত্র আমি বলেছিলাম যে কুমড়োর তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি, জাস্ট নরম হয়ে যাওয়ার পর যে মিষ্টিটা দিতে হয়, যেহেতু আমি গুড়টাই ইউজ করি, তো বললাম যে গুড়টা দিয়ে নরম হয়ে যাওয়ার পর নুনটা একটুখানি চেক করে নামিয়ে নিও। তো উনি আর কি সেটাই করেছিলেন। এই যে চৈত্র মাসে লক্ষ্মী পুজো হয়েছিল, এখানেতে লক্ষ্মী পুজোর জোগাড়টা করা হয়েছিল আমাদের যে যেটা আমি আগে রান্না করতাম ওই রান্নাঘরটাতে, কিন্তু তারপর আবার ওখান থেকে আর কি সিদ্ধান্ত পাল্টে আবার এখানেতে আর কি নেওয়া হয়, লক্ষ্মী পাতা হয়, তো এখানেতেই লক্ষ্মী পুজোটা হয়। সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম লুচি, যেটা আমার শাশুড়িমা আর কি বেলে দিচ্ছিলেন, আর দিকে আমি আর কি ভালো করে আর কি ছেঁকে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা লুচি একদম ফুটবলের মতো করে ফুল ছিল। একদিকে আমি লুচি ভাজছিলাম আর একদিকে আমার মেয়ে খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, ও লুচি খাবে বলে। এই লক্ষ্মী পুজোর দিন আর কি প্রত্যেকের বাড়িতেই লুচি হয় সন্ধ্যাবেলা, তো আমাদের বাড়িতেও হয়েছিল, তো অনেক লুচি বানিয়েছিলাম। তো আজকের লক্ষ্মী পুজোর ভিডিও বা আজকের ভিডিও আমি এখানেতেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অনেক কিছু তোমরা আমার জীবনের সম্পর্কে জানছো এবং জানবেও, কারণ আমি ভুল করেছি অনেক কথা না বলে, কারণ তাতে অনেক মানুষের আমি সুযোগ করে দিয়েছি। আর না, চলো আজকের মতো টাটা।